আমি সায়ন, আর আপনি শুনছেন চলো শোনা যাক। এই পডকাস্টে আপনি আড্ডা, গল্প, আলোচনা সবই পাবেন। তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন। আজকের চলো শোনা যাকে আপনি গল্পে শুনতে চলেছেন পুলক চট্টোপাধ্যায়ের লেখা না মানুষের কথা। তো গল্প শুনে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আজকের গল্পেতে শুধু আমি নই, আমার সাথে সহযোগিতা করেছে দেবাঞ্জলি। ও আমার সাথে সহযোগিতা করে গল্পটা কেমন করেছে আপনারা পুরোটা শুনুন, আর কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো শুরু করা যাক। কলকাতা শহরে যে কয়েক হাজার ভিখারি আছে, পটল তাদেরই একজন। পটল অবশ্য ভিক্ষে ছাড়া আরও দুটো পেশার সঙ্গে যুক্ত। হাওড়া এবং শিয়ালদা স্টেশনে কুলির কাজ করে সে। তবে কুলিগিরি লাইসেন্স না থাকায় লোকে এই কুলিদের বিশ্বাস করে মাথায় মাল তুলতে দিতে চায় না। অন্যদিকে পেশাটা হলো পকেটমারি। এই কাজটা করতে খুব মজা পায়। ইদানিং পরপর কয়েকদিন এই সূক্ষ্ম কাজটা করতে গিয়ে ধরা পড়ে বেদম মার খাওয়ায় এটা করতে ভরসা পায় না। এখন পটল শিয়ালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে আছে। ভিক্ষে করছে না, পকেট মারারও চেষ্টা করছে না। সে লক্ষ্য করছে একজন মহিলাকে। মহিলাটি তার থেকে বয়সে অনেকটাই বড়ই হবে। মহিলাটি ভিক্ষে করছে করুণ মুখ করে। মহিলাটির নাম লতা। লতা স্বাভাবিক অনুভূতির মাধ্যমেই বুঝতে পারে ছেলেটি তার দিকে বারবার তাকাচ্ছে। প্রথমটা একটু অস্বস্তি হচ্ছিল, তারপর হঠাৎ মনে হলো ছেলেটিকে কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারে না। গুটি গুটি পায়ে ভিক্ষা করতেই লতা পটলের কাছে এসে জিজ্ঞেস করে, তুই কে রে? বারবার আমার দিকে কি দেখছিস? তুমি লালনের বউ না? তুই তো এমন ভাবে বলছিস যেন ও আর তুই ইয়ার দোস্ত। আমি তো গোবরডাঙ্গার কবিরের ছেলে, আমার নাম পটল। তুমি তো ওই গায়ের বউ না? সে ঠিক আছে, কিন্তু তোকে তো গোবরডাঙ্গায় দেখি না। তুমি যাও নাকি ওখানে? যাই তো, শনিবার রাতে যাই, রবিবার রাতে ফিরে আসি। এক সপ্তাহ ভিক্ষে করে যা পাই সংসারে দিয়ে দিই। এখানে তো আমার বিশেষ কোনো খরচপাতি নেই। তুই বাড়ি যাস না? আগে যেতাম, তারপর দেখলাম বাপ তো পয়সা কামানোর জন্যই এখানে পাঠিয়েছে। তা পয়সা যদি কামাবো বাপকে দেবো কেন? বাংলা খাওয়ার জন্য। এখানে তুই কি করিস? তুমি যা করো আমিও তাই করি। তুই জানিস আমি কি করি? কেন জানবো না? কদিন ধরেই তো দেখছি ভিক্ষে করছো। ভিক্ষে করি বিকেল থেকে রাত 9টা পর্যন্ত, তারপর ফিরে যাই ডেরায়। বাবা, সেখানে কি করো? রাতে একটা বাড়িতে ঘুমোতে যাই। সকালে বাসন মাজি, ঘর ঝাড় দিই, জামা কাপড় ধুয়ে দিই। মাইনে দেয় না, তবে সকালে দুপুরে খেতে দেয়। বিকেলে ভিক্ষে করতে আসি এখানে। কার সঙ্গে ঘুমাও? হরামিরু আচ্ছা, বাড়ির সিঁড়ির ঘরে ঘুমাই রে শালা। ওইটুকু জায়গা পাওয়ার জন্যই তো বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, মোছা। কারোর সঙ্গে শুলে কি শালা এখানে ভিক্ষে করতে আসতাম, নাকি বাড়ি যেতাম স্বামী সোহাগ পেতে? আরে অত চড়ছো কেন? মজা করছিলাম। হ্যাঁ, আমিও ভিক ভাঙার সঙ্গে সঙ্গে আরো অন্য কাজ করি। কি করিস? কুলির কাজ, আরো একটা কাজ করি। সেটা কি? কাউকে বলবে না বলো? বল না, কাউকে বলবো না। লতা কৌতূহলী হয় পটলের গোপন কথা শোনার জন্য। পকেট মারি। পকেট মারিস? কার? কেন? যারা প্ল্যাটফর্মে রাত কাটায়, গুটি গুটি পায় তো তাদের কাছে গিয়ে শুয়ে পড়ি, তারপর সুযোগ বুঝে পকেট মারি। অনেক সময় এসপ্ল্যানেড ট্রামগুলোতে যখন ওই একটা ট্রাম আসে আর লোকজন ঝাঁপিয়ে পড়ে ট্রামে ওঠার জন্য, ঠিক ওই সময় পকেট মারি আমি। খুব মজা লাগে জানো তো, সবার টেরও পায় না। লতা পটলকে জিজ্ঞেস করলো, তুই পড়াশোনা কিছু করেছিস? ক্লাস 5-এ উঠেছিলাম গো, কিন্তু তারপর আর পাস করতে পারিনি, তাই ছেড়ে দিয়েছি। শোনো না, তুমি আমি মিলে না একটা কাজ করতে পারি, করবে? কি করব?
আমি অন্ধ হব আর তুমি খোড়া হয়ে আমরা একসঙ্গে ভিক্ষা করব। কিন্তু আমি খোঁড়াবো কি করে? তুই তুই বা অন্ধ হবে কি করে? টচল প্রথমে চোখের মণিটা উল্টে দিল। সাদা অংশটুকু দেখা যাচ্ছে। দেখে লতা চমকে উঠল। পটল চোখ বন্ধ করে রইল খানিকক্ষণ, তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে এনে বলল, উফ, কি চোখে ব্যথা হয় মায়েরি। লতা অবাক হয়ে তাকিয়ে থাকে পটলের দিকে, তারপর বলে, আমি ল্যাংড়া হবো কি করে রে? পটল সেটাও দেখিয়ে দিল। এভাবে হাঁটবে, এভাবে, দেখো দেখো। প্রথমে অসুবিধা হবে কদিন, করলেই ঠিক হয়ে যাবে। অবাক হয়ে লতা দেখছিল। ছেলেটা তো বেশ কাজের। একথা বলার সঙ্গে সঙ্গেই হঠাৎ তার মনে পড়ল তার মেয়ে পাতার কথা। মেয়েটা ক্লাস 8-এ পড়ে, পড়তে খুব ভালোবাসে। পটলকে আর যাই হোক নিজের মেয়ের পাশে দাঁড় করাতে পারবে না। পরদিন বিকেলে লতা আর পটল ভিক্ষে করা শুরু করল। আশাতীত রোজগারও হলো। দুজনেই বেজায় খুশি, তবে দুজনেরই খুব কষ্ট হলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে লতার পা ব্যথা। চোখের মনে উল্টে অন্ধ সাজতে গিয়ে চোখ দুটো টনটন করছে পটলের। মাঝে মাঝেই চোখ বন্ধ করে বসে থাকছে সে। একসময় দুজন মিলে ভিখারির হোটেলে গেল। আজ আয় ভালো হয়েছে, তাই দুজনেই ভালো খাবার খেল। আজ লতার মনটা আরও ভালো, এই কারণে যে রাতের ট্রেনে গোবরডাঙ্গা যাবে সে। মেয়েটাকে দেখতে পাবে, স্বামীর কাছে শুতে পারবে। লতাকে দেখলেই মেয়ে পাতা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরবে। আর আজ মিষ্টির দোকান থেকে দুটো সন্দেশ নিয়ে যাবে পাতা আর তার বাবার জন্য। হঠাৎ লতা পটলকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তুই তো গোবরডাঙ্গা ছেলে বলছিলিস, তোর বাপের নাম কি রে? কি কথা বললি? কবির গো, ডাকনাম ঢেঁড়স। চমকে ওঠে লতা। কি? ঢেঁড়স সর্দার, আমার বাপের ডাকনাম। যা, ঢ্যাঁড়স আবার কারোর নাম হয় নাকি? হ্যাঁ গো, বাপের নাম ঢেঁড়স। বাবার মাথায় নাকি ছেলেবেলা কিছুই ঢুকতো না, তাই দাদু বাবাকে ঢেঁড়স বলে ডাকতো। তবে একটা অসুবিধা হয়ে গেছে। সেটা কি? সাধারণত ঢেঁড়স হয় রোগা আর পটল হয় মোটা, কিন্তু এই ঢেঁড়স মালকে এত মোটা হয়েছে, বিশেষ করে এত বড় একটা ভুঁড়ি গো। আর আমার একটা শরীর ঢেঁড়সের মতো রোগা আর লম্বা। লতা খিলখিল করে হেসে ওঠে। পটল বলে, বারে, হাসলেও তোমাকে কি সুন্দর দেখায়। এই, আমার সঙ্গে কোনো ফাজলামি করবি না। বই গেছে তোমার সঙ্গে কিছু করার, সে করার জন্য আমার মেয়ে ফিট করা আছে। তোমাকে সুন্দর দেখলাম তাই বললাম। সে কি রে, তোর আবার মেয়ে ছেলেও আছে নাকি? আছে তো, ইচ্ছে হলেই যাই, পয়সা দিলেই তাকে পাওয়া যায়। তা আজ যাবি বুঝি? হ্যাঁ, যাবো তো, মাঝে মাঝেই যাই। কোথায় যাস? ওই যে গো, জিপিও আছে না, ঘড়িওয়ালা বাড়ি, তার পিছনে একটা ছোট্ট বস্তি আছে, ওখানে কয়েকজন থাকে। সখানেক টাকা দিলেই পাওয়া যায়। লতা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে পটলের দিকে, তারপর বলে, বাবা রে, তুই তো একেবারে তৈরি ছেলে রে, সব বিদ্যেই জানা আছে দেখছি। পটল উত্তর দেয় না, বলে, তুমি তো একটু পরেই ট্রেন ধরবে। হ্যাঁ, কেন? তুই যাবি আমার সঙ্গে? না না না, বললাম না আমি এক জায়গায় যাব। ফিরে এসে তোর সঙ্গে একটা পরামর্শ করব। ভিক্ষে করতে আর ভালো লাগে না। আমার বর আমাকে একটা প্ল্যান দিয়েছে, ফিরে এসে তোকে বলবো। সঙ্গীর বোঝ কাটা তুলে ট্রেনে ওঠার জন্য এগিয়ে গেল লতা। পটল যেখানে দুবেলা খায় সেটাকে ভিখারি হোটেল বলে। এখানে দুভাবে খাওয়া যায়, পয়সা দিয়ে ডাল ভাত তরকারি বা ভাত আর ডিমের ঝোল। পটল ভাত ডিমের ঝোলই বেশি খায়, কারণ ডিমের মধ্যে ভেজাল দেওয়া যায় না। তবে ঝোলটা দেখার মতন, লাল টকটকে। ডাল, সেটা কি কিসের ডাল বলা মুশকিল। পটলের জানা সব রকম ডালই তার মধ্যে পাওয়া যায়।
সবজিও তথৈবচ। ভিখারিরা একটু বেলায় বাজারে যেসব সবজি বলে কয়ে বা কুড়িয়ে নিয়ে আসে সেগুলো দিয়েই একটা তরকারি হয়। তার মধ্যে পচা আলু বা কুমড়োও থাকে, পোকা বেগুন, ফুলকপি বা বাঁধাকপির পাতা, ঝিঙে, পটল, উচ্ছে। যে যা ভিক্ষা করে বা চেয়ে চিনতে আনে সেটা দিয়ে ডাল বা সবজি রান্না করা হয়। সেই সব ভিখারি হোটেল চালায়। যেসব ভিখারি হোটেল চালায়, ডাল বা সবজি ইত্যাদি তারাই যে ভিক্ষা করে আনতে হয় তা নয়। অন্য ভিখারিরাও নানা সবজি বাজার থেকে কুড়িয়ে বা ভিক্ষা করে এনে হোটেলেই বিক্রি করে। তারপর বিক্রয়লব্ধ পয়সা খরচ করে ওই হোটেলেই খায়। হাওড়া স্টেশনে বাস স্ট্যান্ডের কাছে দুটো এরকম হোটেল আছে। শিয়ালদা স্টেশনেও গোটা 2 হোটেল আছে। সাধারণ মানুষ বা যাত্রী বা বাসের কর্মচারীদের জন্য এ হোটেল নয়, এগুলো শুধু ভিখারিদের জন্য হোটেল। সকালবেলা যাত্রীদের চলাফেরা, কথাবার্তায় পটলের ঘুম ভেঙে যায়। আর তখনই লতার মুখটা ভেসে ওঠে তার মনে। মেয়েটা বেশ ভালো, কিন্তু কেন যে ভিক্ষা করতে বের হয়? ওর স্বামী জনমজুরের কাজ করে, মেয়েটা স্কুলে পড়ে, কিন্তু ও কেন ভিক্ষা করে? লতা অবশ্য বলে মাঠে কাজ করে ওর স্বামী যা রোজগার করে তা অনেকটাই খরচ করে বাংলা খেয়ে, তাই লতাকে ভিক্ষা করতে হয়। প্ল্যাটফর্মের কলে হাত মুখ ধুয়ে নিল পটল। লতা তাকে বলে গেছে বিকেলে সে যেন শিয়ালদা স্টেশনে না থাকে, রাজাবাজারে যায়। রমজান মাস শুরু হয়ে গেছে। মুসলমানরা সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা উপোস ভাঙে। ইফতার না কি যেন বলে, এটাকে নাকি রোজাও বলে। চলে 1 মাস, তারপর ঈদ পালন করা হয়। এই 1 মাস নাকি এখানে এলে ভালো ভিক্ষে পাওয়া যায়। পটল ভাবল আজ বিকেলে যাবে রাজাবাজার অঞ্চলে, দেখাই যাক না কিছু বেশি পয়সা পাওয়া যায় কি না। অবশ্য লতাকে পাওয়া যাবে না। ভাবতে ভাবতে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসতে আসতে লক্ষ্য করল কয়েকজন মধ্যবয়স্ক মহিলা দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে। পটল জানে ওরা সুন্দরবন অঞ্চলে থাকে। প্রতিদিন এরা দল বেঁধে একটা অঞ্চলে যায়, বিভিন্ন দোকানে গিয়ে ভিক্ষে করে। সাধারণত বিভিন্ন পাড়ায় যে সব দোকানে যায় সেখানে দল বেঁধে গিয়ে হাত পাতে। দোকানদারেরা প্রত্যেককে 1 টাকা বা 2 টাকা করে দেয়। দিনের শেষে প্রত্যেকের বেশ ভালো আয় হয়, সেটা নিয়ে তারা বাড়ি ফেরে। এইসব না মানুষের ট্রেনের টিকিট কাটতে হয় না। ভোরবেলা পান্তা খেয়ে বের হয়, রাতে গিয়ে আবার যা হোক কিছু খেয়ে নেয়। পটল চেষ্টা করেছিল এদের দলে ভিড়তে, কিন্তু ওকে কেউ পাত্তা দেয়নি। ওই দলে কোনো পুরুষ থাকে না, সবাই মহিলা, মধ্যবয়স্ক মহিলা। সকালে এবং দুপুরে কুলিগিরি করে কিছু পেল পটল, সেটা দিয়ে ভিখারি হোটেলে ভাত, ডাল, তরকারি খেল। তারপর বিকেল হতেই সে রাজাবাজারের উদ্দেশ্যে রওনা দিল। একটা ছেঁড়া লুঙ্গি পরল। শিয়ালদা স্টেশন থেকে দূরে নয় রাজাবাজার। লতা বলে দিয়েছিল রাজাবাজার নারকেলডাঙ্গা ব্রিজের কাছে ইফতার পার্টি হয়, সেখানে যেতে। আজ পটল ফোড়া সেজে গেল। সে দেখতে চায় জায়গাটা, অন্ধ হলে সেটা দেখা হবে না। ভালোই রোজগার হলো। সবচেয়ে বড় কথা, ভালো খাবারও পেল সে, সুস্বাদু খাবার। গোগ্রাসে খেল। তারপর বিবাদীবাগের বাসে উঠে অন্ধ হয়ে ভিক্ষে করতে করতে জিপিওর কাছে এসে নেমে গেল। জিপিওর পেছনের দিকে যে বস্তিটা আছে সেখানে এলো। এখন আর সে অন্ধ বা খোড়া নয়। সিগারেট ধরিয়ে একটা গলিতে ঢুকল। একটু পরে একটি মেয়ে এসে ইশারা করে ঘরের ভেতর নিয়ে গেল। বিনিময়ে আজ রাতটা সে ওই মেয়েটির সঙ্গে কাটাবে। সকালে উঠে সে আবার শিয়ালদার দিকে হাঁটা শুরু করবে। লতার সঙ্গে পটলে দেখা হলো সোমবার বিকেলে, কিন্তু লতাকে কেমন অন্যমনস্ক দেখালো। লতার স্বামী চায় না লতা ভিক্ষায় করুক। সে বলেছে কলকাতার পাট চুকিয়ে দিয়ে গোবর ডাঙাতেই থাকতে। রেল স্টেশনে একটা দোকানের মালিক তার বন্ধু, তার সঙ্গে কথা হয়েছে। স্টেশনের প্ল্যাটফর্মে একটা খাবারের দোকান চালায় সে। লোকটা সকালে ওই দোকানে পরোটা ঘুগনি আর বিকেলে
রুটি তরকারি বানিয়ে বিক্রি করে। সে তার দোকানের সামনে খানিকটা জায়গা ছেড়ে দিতে রাজি আছে, যদি লতারা চায়ের দোকান দেয়। সেই থেকে লতা ঠিক করেছে সে আর ভিক্ষে করবে না। তার স্বামী তাকে স্বপ্ন দেখিয়েছে। তাছাড়া মেয়েটা বড় হয়েছে, তাকে বাড়িতে একা রেখে আসাটা ঠিক হচ্ছে না। তারপর যে বাড়িতে সে ঠিকে কাজ করে সেই বাড়িতে এসে যখন বলল তার স্বামীর প্রস্তাবের কথাটা, সেটা শুনেই হিমাংশু দত্ত, যাকে লতা মামা বলে ডাকে, বলল, এ তো খুব ভালো কথা। ব্যবসা করা তো খুব ভালো। ব্যবসা করতে হলে তো ক্যাপিটাল দরকার, সেটা আছে তোমাদের? সেটা কি জিনিস মামা? টাকার দরকার তো। চায়ের দোকান দিতে হলে তো দু একটা সসপেন লাগবে, দুটো কেটলি লাগবে, মগ লাগবে কয়েকটা, হাতে চামচ লাগবে, একটা টেবিলেরও দরকার, উনুন, চায়ের কাপ বা ভাঁড়, চা, চিনি, দুধ, এসব কিনতে হবে তো। মামা এসব তো ভাবিনি আগে। ভাবতে হবে তোমা। ব্যবসা করতে চাও আর সেটা করতে হলে তো কি কি দরকার সেটা তো ভাববে না। আমাকে একটু সময় দাও, একটা লিস্ট বানিয়ে দেব তোমাকে। এবার যখন বাড়ি যাবে তোমার স্বামীকে এই লিস্টটা দেখাবে, কত টাকা লাগবে সেটা লিখে দেব। লতা পটলকে সব বলল। কথা শুনে পটল গম্ভীর হয়ে বলল, তার মানে তুমি গোবরডাঙ্গায় চলে যাচ্ছ, তাই তো? এবার আমি আবার একা হয়ে গেলাম। লতা পটলের দিকে তাকিয়ে তার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করল। তারপর বলল, তুই আমাদের সঙ্গে থাকবি? তোর তো অন্য কাজও আছে। তবে তুই যদি আমাদের সঙ্গে থাকিস তাহলে আমি সংসারটাও দেখতে পারবো, মেয়েটার খেয়ালও রাখতে পারবো। আমি চা করব, তুই বাসনপত্র ধুয়ে দিবি, জিনিসপত্র কিনে আনবি, মানে চা, চিনি, দুধ, এসবই আর কি। তুই তো গোবরডাঙ্গারই ছেলে, বাড়িতেই থাকতে পারবি। তারপর আমরা চায়ের দোকানটা বড় করে তুলব আস্তে আস্তে। পটল খানিকক্ষণ তাকিয়ে থাকলো লতার দিকে। তারপর বলল, দোকান যে দেবে টাকাটা পাবে কোথায়? অনেক টাকা লাগবে তো। হ্যাঁ, সেটাই তো সমস্যা। বুড়ো যা বলল তাতে মনে হচ্ছে অনেক টাকা লাগবে। বুড়ো বলছে লিস্ট করে দেবে কি কি জিনিস কিনতে হবে, কত টাকা লাগবে সেটাও বলে দেবে। এই বুড়ো আবার কি? কোথাতে গেল? আরে এই যাকে মামা বলি রে শালা। পটল চুপ হয়ে যায়। লতাও আর কথা বলে না। টাকা না হলেও তো কিচ্ছু হবে না। তার কাছে বড়জোর 100-5 টাকা হবে। স্বামীর কাছ থেকে কোনো টাকাও পাওয়া যাবে না। গ্রামের কেউ তাকে টাকা ধারও দেবে না, কারণ তার স্বামী নেশা করে। লোকে ভাববে স্বামীর টাকাটা পেলে নেশা করে উড়িয়ে দেবে, তাদের টাকাটাই জলে যাবে। চায়ের দোকান দিলে যে বাড়িতে ঠিকে কাজ করে সেটাও ছেড়ে দিতে হবে। তারা টাকা দেবে কেন? সেই বা চাইবে কি করে? কিন্তু কেন যেন সে ভীষণভাবে চাইছে চায়ের দোকানটা খুলতে। ঠিক এই সময় পটল বলল, একটা উপায় আছে। তুমি যে বুড়োর কথা বললে, তার বয়স কত গো? বয়স দিয়ে কি হবে? আহা, বলোই না। বুড়োর বয়সটা কত জানো? জানি না, তবে দুজনেই বেশ বুড়ো। মামি তো প্রায় নানা রোগে ভোগে। মামারও নাকি সুগার আছে, প্রেশার আছে, অনেক ওষুধ খায়। তার মানে শক্তপোক্ত নয়, তাই তো? হ্যাঁ, খুব দুর্বল। কিন্তু এসব কথা জানতে চাইছিস কেন? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি আজ ওদের বাড়ি গিয়ে বলবে আমি কাল সকালে তোমার কাছে যাব। কেন? গিয়ে কি করবি? ফাঁক বুঝে ওই বাড়িতে ঢুকে কিছু মাল ঝেড়ে দিয়ে চম্পট দেবো দুজনে। চুরি করবি না ডাকাতি? চুরি করব। চুরি করতে না পারলে ভয় দেখিয়ে মাল আদায় করে নেব। ঠিক ধরতে পারলে পুলিশে দেবে, আমাদের ছাল চামড়া তুলে নেবে। ওফো, কিচ্ছু হবে না। চুরি করতে পারলে তো তখনই জানতে পারবে না, পরে বুঝবে। ততক্ষণে তুমি তো চায়ের দোকান খুলে বসে পড়বে। আমার কিন্তু খুব ভয় করছে, যদি ফেঁসে যাই। আহা, কিচ্ছু হবে না। সবটা তো আমিই করব, তুমি শুধু আমাকে সাহায্য করবে। লতা কথা বাড়ায় না।
তার মাথায় তখন চায়ের দোকানের স্বপ্ন আর চুরি ধরা পড়ার ভয়। খানিকক্ষণ পর লতা আবার বলে, ওরা আমাকে ভালোবেসে আশ্রয় দিয়েছে, এখন ওদের ঘরে চুরি করা বেইমানি হবে না? কিসের ভালোবাসা গো? তোমার যদি ভালোই বাসতো তোমাকে ওদের ঘরে শুতে বলতো, সিঁড়ির ঘরে থাকতে দিত না। তুমি যেমন ওখানে রাতে ঘুমো, তেমন সারাদিন কাজও করো, এক পয়সাও পাও না। হ্যাঁ, তার জন্য তো ওরা দুবেলা খেতে দেয় আমাকে। তাহলে তো শোধবোধ হয়েই গেল, কোনো চিন্তা করো না। মৌকা যখন একটা পেয়েছ, কাজে লাগাও, ভয় পেও না। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে হিমাংশু সোফায় এসে বসল। লতা এক গ্লাস জল, এক কাপ চা এবং দুটো বিস্কুট টি টেবিলে রাখল। তাহলে আজ সকালে তুই চলে যাবি? হ্যাঁ, মানে পটলের আসার কথা, ও এলে। এমন সময় কলিং বেল বাজল। লতা যেন প্রস্তুতি ছিল, দ্রুত পায়ে গিয়ে দরজাটা খুলল। পটল দাঁড়িয়ে। ওকেই আসতে বলেছিস নাকি? হ্যাঁ মামা। লতার গলাটা যেন ধরে আসে। হিমাংশু দরজায় দাঁড়ানো পটলের দিকে তাকিয়ে বলল, এসো এসো, ভেতরে এসো। পটল ঢুকল। একটু নার্ভাস সে। পকেট মারার অভিজ্ঞতা থাকলেও চুরি বা ডাকাতি করতে আসাটা এই প্রথম। হিমাংশু বলল, ওকে চা বিস্কুট দাও, তাহলে তোমরা আজই যাচ্ছ তাই তো? লতা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। একসময় লুকিয়ে পটলের দিকে তাকায়, চোখ দুটো বড় করে। হিমাংশু পাশে রাখা একটা বইয়ের ভেতর থেকে একটা কাগজ বের করে দিল লতার হাতে। তারপর বলল, এই নাও, লিস্টের মধ্যে কি কি দরকার হবে সব লিখে দিয়েছি। কাল বিকেলে পাড়ায় চায়ের দোকানে লোকটার সঙ্গে কথা বলে লিস্টটা তৈরি করেছি। সঙ্গে কয়েকটা প্লাস্টিকের টুলের কথাও লিখেছি। স্টেশনের দোকান তো, টুলে বসার সুযোগের লোভে এক কাপ চা খাবে যাত্রীরা। এবার তোমার মামিকে একটু রান্নাঘর থেকে ডেকে দাও। লতা কাগজটা হিমাংশুর কাছ থেকে নিয়ে ঘুরে দাঁড়াতেই দেখতে পেল হিমাংশুর স্ত্রী গায়ত্রী দুটো প্লাস্টিকের প্লেটে রুটি আর তরকারি এনে লতার পটলকে দিয়ে বলল, অনেকটা পথ যেতে হবে তোদের, এগুলো খেয়ে নে, চা দিচ্ছি। বলে আবার রান্নাঘরে গিয়ে ঢুকল। এদিকে পটল মনে মনে একটু অস্থির হয়ে উঠেছে। তার আসল কাজ কখন এবং কিভাবে হবে? সে লতার দিকে তাকালো, কিন্তু লতার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে হতাশ হল। অপারেশন শুরু করবে কখন? গায়ত্রী চা এনে দিল ওদের। তারপর নিজের আঁচল থেকে কিছু টাকা বার করে লতার হাতে দিয়ে বলল, এটা রাখ, তোর মামা দিয়েছেন, এখানে 4,000 টাকা মতো আছে। এটা দিয়ে তোর মামা যে লিস্টটা দিয়েছেন সেই জিনিসগুলো কিনে চায়ের দোকান শুরু কর। আর এই টাকাটা তোকে ফেরত দিতে হবে না, তুই তো আমার বাড়িতে অনেক দিন কাজ করেছিস, তার জন্য মাইনে পাসনি। ধরে নে টাকাগুলো ওই কাজের মাইনে বাবদ আমার কাছে জমা ছিল। লতা যেন আকাশ থেকে পড়ল। তখন চোখের জল বাদ মানছে না। সে পটলের দিকে তাকিয়ে শুধু বলল, দেখেছিস পটল, আমি কাদের বাড়িতে কাজ করি? বলে গায়ত্রী এবং হিমাংশুকে প্রণাম করল। অবাক বিস্ময়ে পটল তাকিয়ে রইল হিমাংশু আর গায়ত্রীর দিকে।